হিমিচু আর ইভানের যে স্কুল ছিল ওই স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ইমিচুর যে টিম ছিল ওইটা রেড টিম ছিল, আর যেটা ব্লু টিম ছিল এটা ইভানের টিম ছিল। দুই টিমের মধ্যেই কম্পিটিশন শুরু হওয়ার কথা। কোন টিম ভালো খেলে এটাই হচ্ছে দেখার বিষয়। ইউভান তো একদম 10-এ 10 করে ফেলেছিল, কিন্তু আমাদের নায়িকা সে করেছিল 10-এ 9, যার কারণে মনে হচ্ছিল সে হেরে যেতে পারে। তাই আমাদের নায়ককে দেখানো হয় তার অনেক মন খারাপ হচ্ছিল। ইমিচুর মন খারাপ দেখে সে ভাবছিল হয়তো সে হেরে যাবে। এখানে আমরা ইমিচুর স্কোর দেখতে পাই, তবে ইভানেরটা দেখানো হয় না। সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমাদের নায়িকা যখন নায়ককে বিয়ের প্রস্তাব দেয়, তখন ইউয়ান বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলে যে দুনিয়ায় এতগুলো মেয়ে থাকতে আমি তোমাকে বিয়ে করতে যাব কেন? আর তাছাড়াও আমার প্রতিদিনই অনেক ভালো ভালো প্রস্তাব আসে, তাহলে আমি তোমাকে কেন চুজ করতে যাব? তখন আমাদের নায়িকা বলে তুমি আমাকে চুজ করবে কারণ আমি দেখতে অনেক সুন্দরী। তাছাড়াও আমাকে যদি তুমি চুজ করো তাহলে তোমারই লাভ হবে, সাথে আমারও লাভ হবে, আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করে নিব। এখানে আমাদের এক সার্ভেন্টকে দেখানো হয় যে কিনা তাদের দরজার সামনে দাঁড়িয়ে কথা শুনছিল। তখনই এখানে হান চলে আসে, আর হান তাকে বলে যে তুমি এখানে কি করছো? তখন সে বলে যে সে নাকি স্যুপ দিতে এসেছিল। সে স্যুপ নিয়ে ভিতরে চলে যায় আর মেয়েটিকে তাড়িয়ে দেয়। ভিতরে গিয়ে দেখতে পায় তারা একে অপরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। এটা দেখে সে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে পরদিন সকালে, যেখানে আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই সে অনেক খুশি ছিল। তখন তার বিয়ে তাকে জিজ্ঞাসা করে তার এত খুশির কারণ কি, সে এত খুশি হচ্ছে কেন। তখন সে জানায় সে আবারও রিজেক্ট হয়েছে। এটা শুনে পিয়ে বলে তুমি রিজেক্ট হয়েছো তারপরেও খুশি? তখন সে বলে হ্যাঁ, আমি কন্ট্যাক্ট ম্যারেজ সহ সবকিছুর আইডিয়াই তাকে দিয়েছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট কেন করে দিল এটাই বুঝতে পারছি না। সে যতবারই আমাকে রিজেক্ট করবে আমি ততবারই ট্রাই করব। এটা হচ্ছে আমার লাস্ট চয়েস, আমি তাকেই বিয়ে করে ছাড়বো, হোক কন্ট্যাক্ট ম্যারেজ আর হোক রিয়েলি মেয়ের। অন্যদিকে সিন চলে যায় কুইনের কাছে। কুইনের কাছে এই নিউজটি চলে এসেছিল যে মেয়েটি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়েটির সম্পর্কে তথ্য নিয়ে সে জানায় মেয়েটির সাথে সে দেখা করতে চায়। সে জানতে চায় প্রত্যেকটি বিষয়। আমরা তো খুব ভালো করেই জানি কুইনের মাথায় হয়তো কোনো খারাপ বুদ্ধি চলছিল। তারপর আমরা দেখতে পাই হুইজো তার ম্যানেজারকে অফিসে ডেকে নিয়ে আসে, তাকে কিছু কথা বলে। তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। উইচু যখন বলে যে আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, তখন সে মুখ ভারী করে বাহিরে বের হয়। তারপর সে বিষয়গুলো নিয়ে একটু গাটাগাটি করতে থাকে। এক পর্যায়ে সে পুরো তথ্য জোগাড় করে ফেলে, পেন ড্রাইভে ভরে আবার পিএকে দিয়ে দেয়, বলে এটা ম্যাডামকে দিয়ে দিও। তারপর হুইচো স্টকারের মতো তাকে খুঁজতে শুরু করে। সে যেই জায়গায় যায় ওই জায়গায় সে তাকে ফলো করে, প্রতিনিয়তই তাকে ফলো করতে শুরু করে। ইউভান বেচারা বুঝতেই পারছিল না যে সে কিভাবে জানতে পারে যে প্রত্যেকটি জায়গায় আবারও চলে আসে। সে কি তাকে ফলো করছে? কে তার সম্পর্কে তথ্য দিল? তাকে পড়ানোর জন্য সে প্রতিদিন যে জায়গাগুলোতে যেত, সেও ওই জায়গাগুলোতে যেতে শুরু করে। ধীরে ধীরে ইউয়ানের অভ্যাসে পরিণত হতে শুরু করে সে। আসলে এটাই তার উদ্দেশ্য ছিল। ইউয়ানের অভ্যাসে পরিণত হলে ইউয়ান তো তাকে অবশ্যই বিয়ে করতে চাইবে, তাই না? এই জন্য সে যখন রেস্টুরেন্টে খাবার খেতে যেত, তখনও সে এখানে চলে আসতো। মানে প্রত্যেকটি জায়গাতেই সে চলে আসতো। একদিন তো সে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে? ম্যানেজার বলে প্রতিদিনের মতোই তো। সে বলে আমাকে তো স্পেশাল টাকার কথা, তাই না? একথা বলে সে আবার গাড়ির দিকে যেতে শুরু করে। তার ম্যানেজার তাকে বলে কি হয়েছে তার মানে সে কি এখন হুইচুকে পছন্দ করতে শুরু করেছে, নাকি সবকিছুই আমার ভুল ধারণা? সিন পরিবর্তন হয়, আমাদের হুইচুকে দেখানো হয় যে কিনা এতদিন যাবৎ তাকে ফলো করতে করতে কিছুটা বিরক্ত হয়ে অফিসে চলে আসে, কারণ সে এতদিন যাবৎ কোনো কাজ করতে পারেনি। অফিসে আসার পরই তার বাবির কল আসে। কল রিসিভ করার পর জানতে পারে যে তার জন্য একটি ডেট ফিক্সড করা হয়েছে, যেটাকে ব্লাইন্ড ডেট বলা হয়। তখন সে বলে যে সে এখন বিয়ের জন্য প্রস্তুত নয়, পরে সে বিয়ে করে নিবে। কিন্তু তার ভাই বলে যে তার বাবা বলেছে সে যদি ছেলের সাথে ডেট করতে না যায় তাহলে তাকে কোম্পানি থেকে বের করে দিবে। এটা শোনার পর সে বিরক্ত হয়, আর তার ভাইকে বলে অফিস রেখে তুমি বাসায় কি করছো? তুমি তো কাজে নিজে মনোযোগ দাও না আর আমাকেও দিতে দাও না। ফোন কাটার পর সে চিন্তায় পড়ে যায়, কারণ ইউভানকে সে এখন পর্যন্ত পটাতে পারেনি। তার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। সে কি যাবে ওই ছেলের সাথে দেখা করতে নাকি কি করবে কিছুই বুঝতে পারে না।
ছেলেটিকে সে একটি আর্ট এক্সিবিশনে ডাকে আর তার সাথে কথা বলতে শুরু করে। ছেলেটিকে সে সরাসরি জিজ্ঞাসা করে যে আপনি কোন মাসে বিয়ে করতে চান, সেপ্টেম্বর নাকি অক্টোবর? তখন ছেলেটি তাকে বলে যে আমরা তো এখন পর্যন্ত ভালোভাবে কথাই বললাম না, তোমার নাম পর্যন্ত আমি জানি না আর না তোমাকে চিনি। তখন সে বলতে শুরু করে যে আসলে আমি বিয়ে করতে চাই না, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। বলেছে যদি আমি বিয়ে না করি তাহলে আমাকে কোম্পানি থেকে বের করে দিবে। আর আমি বিজনেস ছাড়া কিছুই বুঝি না। বিজনেসের জন্য আমি সবকিছু করতে পারি। টাকাই আমার কাছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আর আপনি যদি মনে করেন আপনি এমন একটি মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আপনি হ্যাঁ বলতে পারেন। আর যদি মনে করেন যে এমন লাইফ পার্টনার আপনার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে চলে যেতে পারেন। তার এইসব কথা শুনে ছেলেটি চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। কিন্তু সে আপন মনে নিজের মতো বকবক করে যাচ্ছিল আর পেইন্টিং গুলো দেখছিল। আর প্রত্যেকটি পেইন্টিং ছিল ইউভানের। তখন সে লক্ষ্য করে ইউভানের অ্যাসিস্ট্যান্ট এখানে এসেছে। আর তাকে পেইন্টিং গুলো দেখতে দেখে সে বলে আপনি আপনার মন মতো পেইন্টিং দেখতে পারেন আর চুজ করতে পারেন। সে এখান থেকে চলে যায়। আর ছেলেটিকে আমরা দেখতে পাই যে কিনা চিন্তায় মগ্ন ছিল। তার নাম ছিল কিম। কিমকে সে জিজ্ঞাসা করে যে আপনার সিদ্ধান্ত কি, আমি কি জানতে পারি? ছেলেটি তখন মনে মনে বলে যে এমন একটি মেয়েকে বিয়ে করে আমি কি করব। তাই সে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না, এমন একটি সম্পর্ক আমার প্রয়োজন নেই। এই কথা বলে সে চলে যায়। সিন চলে আসে ইউভানের কাছে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে এসে জানায় হুইচুকে আমি অন্য একটি ছেলের সাথে দেখেছি। এটা শোনার পর ইউভান মনে মনে ভাবে সে অন্য ছেলের সাথে কি করলো, আমাকে না সে বিয়ের কথা জিজ্ঞাসা করছিল, তাহলে হুট করে কি পরিবর্তন হয়ে গেল? অন্যদিকে তার ম্যানেজার বলে যে এতদিন যাবৎ আমি ভেবেছিলাম হইচ হয়তো আপনার বাবির সাথে মিলে রয়েছে, কিন্তু এখানে আমার ধারণা একদমই ভুল। মেয়েটি নিজের বিজনেস ছাড়া আর কিছুই বোঝে না। তার বাবা তাকে জোর করে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে বিয়েতে রাজি নয়। সে সবসময় নিজের বিজনেসে ফোকাস করে, বিজনেসে সাকসেসফুল। তাছাড়া তার কোনো বন্ধু-বান্ধব নেই। স্কুল লাইফে সে সবার সাথে মারামারি করে বেড়াতো। কারণ তার কখনোই কোনো অন্যায় পছন্দ ছিল না। এটা শুনে ইউয়ান হাসতে শুরু করে, কারণ স্কুল লাইফে তার সাথেও তার ঝগড়া হয়েছে। সে সবাইকে একদম ভালোভাবে ধুয়ে দিত। এতগুলো কথা বলার পর অ্যাসিস্ট্যান্ট এখান থেকে চলে যায়। আর আমাদের ইউয়ান মনে মনে ভাবতে শুরু করে তার কি করা উচিত। সে বাসায় চলে যায়। রাতের বেলায় আমরা ইউভানের বড় ভাবিকে দেখতে পাই, যে কিনা রুমে বসা ছিল। ইভানের ভাই সিদ্ধান্ত নেয় যে সে নিজের রাজা থেকে সরে তার ভাইকে রাজা বানিয়ে দিবে। এই জন্য সে সবকিছু লিখিত কাগজপত্র তৈরি করছিল। তখনই এখানে তার ওয়াইফ আসে আর কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে দেয় আর তার সাথে ঝগড়া করতে শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে আগুন লেগে যায় পুরো মহলে। তার ভাই মারা যায়। ভাই মারা যাওয়ার পর ইভান তার ভাইয়ের ছেলেকে রাজা হিসেবে ঘোষণা করে দেয়। আর এটাই ছিল তার স্বপ্ন। মূলত এটা তার নতুন স্বপ্ন নয়, প্রতিদিনের স্বপ্ন, যেটা কিনা সে দেখে আসছিল। সে ভয়ে ঘুম থেকে জেগে যায় আর সারা রাত সে ঠিকমতো ঘুমাতে পারে না। পরদিন সকালে তার ম্যানেজার আসে আর বুঝতে পারে সে আজ রাতও ঘুমাতে পারেনি। তাকে জানায় সে যেন একজন ভালো ডক্টর দেখিয়ে নেয়, কিন্তু সে ডক্টর দেখাতেও রাজি ছিল না। অ্যাসিস্ট্যান্ট তাকে বারবার বোঝায় এইভাবে তার জীবন সে যাতে নষ্ট না করে। এদিকে আমরা ম্যাজিস্ট্রিকে দেখতে পাই, যার আজ একটি বড় অনুষ্ঠান রয়েছে। তার মা তাকে বলছিল এই মিটিংয়ে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তোমার আঙ্কেল ছাড়া তুমি একাই চলতে পারো। বাচ্চাটিও তার মাকে ওকে বলে। সিন পরিবর্তন হয়। আমরা বিভানকে দেখতে পাই, যে কিনা তার ভাতিজার এমন একটি ফাংশনে যাওয়া নিয়ে অনেক চিন্তিত ছিল। তার ম্যানেজার তাকে জানায় যে তুমি চাইলে ওই জায়গায় যেতে পারো। তখন সে বলে না থাক, ওকেই ম্যানেজ করতে দাও, আমি ওই জায়গায় গেলে আরো প্রবলেম হতে পারে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার নায়িকাকে দেখতে পাই, যে কিনা এই প্রোগ্রামে ইনভাইটেড ছিল, সে তৈরি হবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে জানায় যে তুমি কিন্তু আমি যেই ড্রেসটি সিলেক্ট করে রেখেছি ওই ড্রেসটি পরবে। রেড কোনো ড্রেস পরতে পারবে না, কোনো তীব্র পারফিউম লাগাতে পারবে না, আর এত হট সাজার কোনো প্রয়োজন নেই। সে ভাবছিল হয়তো তার পিয়ে তাকে ভিডিও ক্যামেরায় দেখছে, যার কারণে সে আবারও তার ফোনটি চেক করে সিদ্ধান্ত নেয় যে সে নর্মাল ড্রেস পরে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাই সে নর্মাল একটি ড্রেস পরে এসেছিল যেটা তার পিয়ে সিলেক্ট করে রেখেছে। কিন্তু এই ড্রেসেও তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। সবার আকর্ষণ তার দিকে ছিল। সে মনে মনে ভাবছিল এইবার তো তার পুরো ড্রেস বিক্রি হয়ে যাবে।
তার ম্যানেজার তাকে বলে এত এক্সাইটেড হওয়ার কিছু হয়নি যে সে এত এক্সাইটেড। সিন পরিবর্তন হয়, আমরা ওই পিচ্চি বাচ্চাটিকে দেখতে পাই যেই কিনা চুপচাপ বসেছিল আর তার আঙ্কেলের অপেক্ষায় ছিল। তখনই এখানে তার আঙ্কেল চলে আসে। তার স্মাইল দেখে আমরা বুঝতে পারি হয়তো সে তার আঙ্কেলকে ডেকেছিল। আর এখানে তাকে কেউই ঢুকতে দিতে চাচ্ছিল না। তাদেরকে সে বলে যে আমি আমার ভাতিজার কাছে আসছি, তোমরা ঢুকতে দিবে না কেন? তখনই আমরা দেখতে পাই সত্যিই ছেলেটি তাকে ডেকেছিল। তাকে কল করে জানায়, চাচু তুমি ছাড়া আমি অনেক বেশি ভয় পাচ্ছি। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই পিচ্চি বাচ্চাটি যখন মঞ্চে আসে এতগুলো ক্যামেরা লাইট দেখে সে ভয় পেয়ে যায়। তখন তার চাচা মানে ভিভান তাকে বলে, তুমি আমার হাত ধরে থাকো, আশা করি তুমি ভয় পাবে না, সবকিছু নর্মালি নাও। এদিকে আমরা নায়িকাকে দেখতে পাই ধীরে ধীরে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। পিচি বাচ্চাটি আর তার আঙ্কেল মিলে অ্যাওয়ার্ড দিচ্ছিল। এক পর্যায়ে আমাদের নায়িকার পালা আসে, কারণ সেও এই অ্যাওয়ার্ড প্রাপ্ত। তাই সে মঞ্চে যায়, ছেলেটিকে বলে যে তুমি আমাকে এই ক্রাউনটি পরিয়ে দাও। তখন সে তাকে ওই ফ্লাওয়ারওয়ালা ক্রাউনটি পরিয়ে দেয়। তারপর সে সার্টিফিকেট নেওয়ার জন্য ভিভানের কাছে যায় আর তাকে গিয়ে বলে, তোমাকে আমি ইদানিং অনেক বেশি মিস করছি। তখন ভিভান মনে মনে বলে, মেয়েটি এখানেও আমার সাথে ফ্ল্যাটিং শুরু করে দিয়েছে। নায়িকা মুচকি মুচকি হাসতে শুরু করে। তারপর সে তার সিটে গিয়ে বসে। পরদিন সকালের সিন দেখানো হয়। সবকিছুই নিউজ মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর আমাদের নায়িকাও যে অ্যাওয়ার্ড পেয়েছে এটাও জানতে পারে পিএম হোল্ড। এটা জানার পর সে তার পিএকে বলে যে আজ থেকে আমি আর কোনো নিউজ যাতে মিডিয়া থেকে জানতে না পারি। মিডিয়াতে কোনো নিউজ আসার আগে আমার পর্যন্ত নিউজগুলো আসতে হবে। এই ব্যবস্থাটি করে রেখো। এই কথা বলে সে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সিন পরিবর্তন হয়, আমরা ম্যাজিস্ট্রিকে দেখতে পাই যে কিনা তার বাসায় যাচ্ছিল। সে বিভানকে তার সাথে যেতে বললে সে জানায় যে তার ট্যুর এখনো শেষ হয়নি, সে পরে কখনো চলে যাবে। এদিকে হুইচুকে দেখানো হয় যে কিনা তার বিয়েকে বলছিল আজ আমাকে একদম ডিস্টার্ব করবে না, বলে রাখলাম আমি আমার ছুটিটা আজ নিজের মতো করে এনজয় করতে চাই। তখনই এখানে জিয়ং চলে আসে। আসলে হুইচু আর জিয়ং ছোটবেলার বন্ধু ছিল, তারা স্কুল টাইম থেকেই একসাথে রয়েছে। জিয়ং আসলে হুইচুকে পছন্দ করত কিন্তু কখনো বলার সুযোগ পায়নি। সে এখানে হুইচুকে ট্রিট দেওয়ার কথা বলে। হুইচু তখন বলে, হ্যাঁ তোমাকে তো ট্রিট দিতেই হবে, স্কুল লাইফ থেকেই তোমাকে ট্রিট দিতে চাচ্ছি। তুমি আমাকে গেম শেখাতে, তীর তো আমি ঠিকভাবে মারতেই পারতাম না, তীর ধনুক মারা তুমিই তো আমাকে শিখিয়েছ। তখন সে বলে, হ্যাঁ শিখিয়েছি, তোমারও তো কিছু ট্রিট প্রাপ্য তাই না, আমিও তোমাকে আজ ট্রিট দিতে চাই। সে তার মাথায় থাকা ওই ফ্লাওয়ার কেপ নিয়ে খেলছিল। তখন সে বলে, এটা খুলে রাখো, আমরা খাবার খাই। তারপর তারা দুইজন তাদের পছন্দ মতো খাবার অর্ডার করে। এদিকে আমরা হিমানকে দেখতে পাই যে কিনা মেডিকেল শপ থেকে কিছু মাথা ব্যথার ওষুধ কিনে। তারপর সে ওই হোটেল রুমের দিকে যেতে শুরু করে। আমরা জানতে পারি ইওয়ান আসলে অসুস্থ। যেহেতু সে রাতের বেলায় ভালোভাবে ঘুমাতে পারে না তাই সে প্রায় অসুস্থ থাকে। তখন সে তাকে বলে যে তুমি বাসায় যেতে পারো। সে তাকে জানায় বাসায় বলে দিও আমি ট্রিপে আছি, আমি এখন বাসায় যেতে পারবো না। ইভানও তার কথা অনুযায়ী কাজ করে, কারণ সে তো তার বিয়ে তাই না, তার কথা অনুযায়ী তো কাজ করবে। সে তখন তাকে বাসায় পাঠিয়ে দিচ্ছিল। বাহিরে গিয়ে করিডোরে তার দেখা হয়ে যায় আমাদের নায়িকার সাথে। সে তখন জানতে পারে যে ইভান অসুস্থ। ইভান অসুস্থ জানার কারণে সে তার পার্সোনাল ডাক্তারকে ডেকে নিয়ে আসে আর তার দেখাশোনা করার কথা বলে। তখন ডক্টর তাকে একটি স্যালাইন লাগিয়ে দেয় আর তার বিয়েকে জিজ্ঞাসা করে তার কি কি প্রবলেম রয়েছে। তখন সে তার ঘুমের প্রবলেমটি তাকে খুলে বলে। তখন ডক্টর বলে, আচ্ছা এখন এতটুকুই থাক, পরে আমরা ট্রিটমেন্ট করে নিব। ডক্টর যখন বাহিরে যাচ্ছিল তখন আমাদের নায়িকা তাকে বলে যে প্লিজ বাহিরে এটা ফ্ল্যাশ করবেন না যে প্রিন্স অসুস্থ। তখন তার পার্সোনাল ডাক্তার তাকে বলে চিন্তার কোনো কারণ নেই, সে কাউকে বলবে না। অন্যদিকে আমাদের কুইনকে দেখানো হয় যে কিনা মিডিয়ায় সব নিউজ দেখছিল আর নিজের ছেলেকে তার চাচার সাথে দেখে সে অনেক রেগে যায়। ম্যাজিস্ট্রিকে বলে, আমি বলেছিলাম না তুমি সবকিছু একাই ম্যানেজ করবে, তাহলে তোমার আঙ্কেলকে কেন ডাকলে? সে তখন জানায় সে তার আঙ্কেল ছাড়া নিজেকে অনেক ভীত ফিল করে, আঙ্কেল থাকলে তার অনেক ভালো লাগে, সে নিজেকে সাহসী ফিল করে। সে অনেক বেশি রেগে যায় আর দাসীকে ডেকে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে ইভান এখন কোথায় আছে। তখন সে জানায় ইভান একটি হোটেলে আছে। এতে সে আরো বেশি রেগে যায় কারণ সে বাড়ি ফেরেনি। রানী বলে, আমার ছেলেকে দেখে আমার মনে পড়ে যায় তার বাবার কথা, কারণ তার বাবাও ঠিক তেমনই ভীতু ছিল, ছেলেটি সেম তার বাবার মতো হয়েছে।
এদিকে আমাদের হুইচুকে দেখানো হয় যে কিনা হিমের জন্য কিছু খাবার নিয়ে যায়। আর তারা দুইজনের জন্যই মূলত সে দুইটি স্যান্ডউইচ নিয়ে এসেছিল আর কিছু ঠান্ডা। তারা দুইজন বসে বসে খাবার খাচ্ছিল। প্রিন্সের কথা সে বারবার থেকে জিজ্ঞাসা করে। তখন সে বলে যে ইভান আসলে নিজের ফ্যামিলিকে এটা জানাতে চায়নি সে অসুস্থ। কারণ ফ্যামিলির কেউ যদি জানতে পারে সে অসুস্থ তাহলে সারাদিন তার আগে পিছে ঘুরতে শুরু করবে আর তাকে হসপিটালে নিয়ে যাবে, ভালো ট্রিটমেন্ট করাবে। আর এটা নিয়েও মিডিয়ায় অনেক কিছু ছড়িয়ে পড়বে। তখনই সে জানতে পারে যে কুইন মাদার এখানে আসছে। এটা জেনে তো সে অবাক হয়ে যায়। কুইন মাদার ভিতরে প্রবেশ করে। তখন তাকে জানানো হয় যে ইউয়ান প্রপার ড্রেস আপে নেই, যার কারণে সে কাল সকালে কুইন মাদারের সাথে দেখা করতে আসবে। এদিকে আমরা দেখতে পাই নায়িকাকে এখান থেকে লুকানোর ব্যবস্থা করা হয়েছে। কুইন মাদারও প্রথমে চলে যাওয়ার ভান করে। তবে পরে এখানে একটি পার্টস দেখে তার সন্দেহ হয় এখানে কোনো মেয়ে রয়েছে। আর যখনই সে ভিতরে প্রবেশ করে তখন তাদের দুইজনকে হাতে নাতে ধরে ফেলে। আমাদের নায়িকা এখানে কিছুটা আড়াল হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু কুইন মাদার দেখে ফেলেছে তাই সে অনেক রেগে যায়। আর ইভানকে বলে কাল সকালে তুমি আমার সাথে দেখা করবে আর এখানে কি হচ্ছিল সবকিছু আমাকে এক্সপ্লেইন করবে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। ইভান অনেক চিন্তিত হয়ে পড়ে। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা ঘুমে মগ্ন ছিল। তুমি একা হোটেলের বাহিরে যেও না, আমি আসছি তোমাকে নেওয়ার জন্য। সে বুঝতেই পারে না যে কি এমন ঘটনা ঘটলো যে পিয়ে তাকে নিতে আসছে। তারপর সে দেখতে পায় আসলে তার সম্পর্কে পুরো মিডিয়ায় কিছু ভুল নিউজ ছড়িয়ে পড়েছে। যেমন সবাই বলছে যে প্রিন্সের সাথে তার রিলেশন রয়েছে, তারা একই হোটেল রুমে ছিল। এইসব কথা শুনে সে তো হাসতে শুরু করে, কারণ তার এখন ইভানকে বিয়ে করা অনেক সহজ হবে। কিন্তু তার বিয়ে এতে অনেক রেগে যায়। সে বলছিল তার নাকি মান সম্মান চলে যাবে। ডক্টরের একটি পিকচার ভাইরাল হয় আর সবাই বলছিল সে নাকি প্রেগন্যান্ট। এই জন্য ডক্টর এসেছিল হোটেল রুমে। এটা জানার পর সে প্রথমে অবাক হয়, তারপর আবারও হাসতে শুরু করে, কারণ সে এখন ইভানকে খুব সহজেই বিয়ে করতে পারবে। এটাই ছিল তার জন্য খুশির নিউজ। তার ভাবি তাকে কল করে জানায় যে এইসব কি। ভাবিও হাসতে শুরু করে। ভাবির হাসা দেখে ভাই প্রশ্ন করে, তুমি কি এই জন্য হাসছো কারণ ছেলেটি অনেক হ্যান্ডসাম? তখন সে বলে যে তোমার মাথায় কি সব চলে? আমি এই জন্য না, আমি অন্য একটি বিষয় নিয়ে হাসছি। এই বিষয়টা যদি আমি তোমাকে এক্সপ্লেইন করি তাহলে তুমিও হাসবে। বোকা ছেলে বুঝবে না। সিন চলে আসে ইউয়ানের কাছে, যে কিনা গাড়িতে বসে তার পিএকে বলে যে আমি হিমিচুর সাথে দেখা করতে চাই। ইমিচু আর ইমিচুর যে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা দুইজনই এখানে চলে আসে। প্রথমে সে কিছুটা ভয় পায়, তারপর সে নর্মাল হয়ে যায়। ইমিচুকেই শুধু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। তখন আমাদের প্রিন্স তাকে বলে যে আচ্ছা, তুমি আমার জন্য অনেক অপমানিত হয়েছো। এর পরিবর্তে তুমি কি চাও আমাকে বলতে পারো। তুমি যা চাও আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। সবকিছুর জন্যই তোমাকে সরি। আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা একটি রায়াল ইনভেলাপ খুলে। ইনভেলাপটির ভিতরে ফুল ছিল। এই ফুলগুলো সে ওই কম্পিটিশন জেতার কারণে পেয়েছিল। আর্চারি কম্পিটিশনে ওই দিন আমাদের নায়ক ইচ্ছে করে কিছুটা দূরে তীর মারার কারণে আমাদের নায়িকা জিতে গিয়েছিল। আর আমাদের নায়িকাকে জিততে দেখে সে অনেক বেশি খুশি হয়। ওইদিন আমাদের নায়ক মূলত এই জন্যই হেরেছিল যাতে আমাদের নায়িকা জিততে পারে। এখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও আর কেনই তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। তখন সে তাকে জানায় যে তার ভাই এত অ্যাডভান্স নয়, কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারে না। কিন্তু যেহেতু সে একজন ছেলে, তাই তাকে সিইও বানিয়ে দেওয়া হবে। শুধু আমি মেয়ে হওয়ার কারণে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। আর এটা মূলত আমার বাবির প্ল্যান। আমি এখন অনেক পাওয়ার চাই। যদি আমার কাছে পাওয়ার থাকে তাহলে আমি বিজনেস ঠিকঠাকভাবে সামলাতে পারবো। এই জন্যই আমি মূলত তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম, তাছাড়া আর কিছুই না। এখন আমাদের সম্পর্কে যা ছড়িয়েছে, এখন তো এমনিতেই লোকেদের আমার উপর নজর থাকবে। তখন প্রিন্স বলে তৈরি হয়ে যাও পুরো দুনিয়ার নজরের সামনে আসার জন্য, কারণ আমি তোমাকে বিয়ে করছি। এটা শুনে আমাদের নায়িকা তো অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি এতদিন পর তার কষ্ট সাকসেস হলো।